হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত তোমাদের যে লাস্ট পোয়েমটি আছে উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তোমরা ক্লাসটিকে কিন্তু সবাই মন দিয়ে ফলো করবে। আচ্ছা দেখো, এই যে কবিতাটি দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং বা দ্বিতীয় জন্ম বা দ্বিতীয় উদ্ঘাটন, যেটা নাকি এখানে কবিতাটির শিরোনাম দেওয়া হয়েছে, এটা কোথা থেকে এসেছে? এই যে দ্য সেকেন্ড কামিং, এই কথাটি উইলিয়াম বাটলার ইয়েটস এই কবিতাটি যখন লিখেছেন, তিনি কোন আঙ্গিকে লিখেছেন? তিনি লিখেছেন এটা প্রথম বিশ্বযুদ্ধ এবং আয়ারল্যান্ডে ব্রিটিশ ও বিরোধীদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার পরবর্তী সময় এই কবিতাটি লেখা। আমরা জানি বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। ওই সময়টার পরে করেই এই কবিতাটি লেখা হয়েছিল। 1919 সালে এই কবিতাটি লেখা হয় এবং 1920-তে এই কবিতাটি প্রথমবার ছাপা হয় এবং মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার নামক ইয়েটসের একটি কবিতা সংকলনের মধ্যে 1921 সালে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পরেই এই কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটস লিখেছিলেন, সুতরাং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন চারিদিকে যে এরকম অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্যের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মানুষ মানুষকে চিনছে না, একে অপরকে সমানে খুন করছে, যে নাকি সমাজ নিজের মানবতা সব কিছু সে হারিয়েছে, সেই সমস্ত জিনিসগুলো কবি কিন্তু নিজের কবিতার মাধ্যমে আমাদের সামনে তিনি উপস্থাপিত করেছেন। এইখানে দ্য সেকেন্ড কামিং, এখানে বলতে তিনি বলেছেন যে এইরকম একটা অরাজকতা চারিদিকে যে সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভালো যারা নাকি আছে তারা নিজেদের কনফিডেন্স তারা হারিয়ে ফেলেছে এবং যারা নাকি খারাপ সমাজের একদম খারাপ শ্রেণীর যে মানুষরা, তারা এখন একটা চরম পর্যায়ে তারা পৌঁছেছে, তারাই মনে হচ্ছে সব কিছুকে লিড করবে। এরকম একটা পরিস্থিতিতে আবার করে কিন্তু যীশুখ্রিস্ট জন্ম নেবে। কিন্তু উইলিয়াম বাটলার ইয়েটস বলেছেন যে যীশুখ্রিস্টর যে জন্মটা এবার হবে, সেই জন্মটা কিন্তু আগে যখন যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, তিনি তখন কি ছিলেন? তিনি তখন ছিলেন শান্তির বাহক। তিনি সবাই মানব সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মানব সমাজের মধ্যে জন্মগ্রহণ করে মানুষের যা পাপ তিনি নিজের মধ্যে তিনি নিয়ে নিয়েছিলেন এবং সমাজকে অধর্মের পথ থেকে ধর্মের দিকে কী করে উন্নীত করা যায় সেই সময়ে সেই ব্যবস্থা তিনি করেছিলেন এবং চারিদিকে তিনি ধর্মের বাণী, শান্তির বাণী তিনি ছড়িয়েছিলেন। কিন্তু কবির মতে এখন কিন্তু যীশুখ্রিস্ট যে জন্মটা যীশুখ্রিস্ট করবে, যীশুখ্রিস্টর হবে, সেই জন্মটা কিন্তু আর আগের মতন শান্তির বাহক থাকবে না। এখন তিনি জন্ম নেবেন অনেক হিংস্র ফেরোসাস রূপে এবং সেই হিংস্রতার দ্বারা তিনি মানব সমাজের কল্যাণের কথা তিনি ভাববেন, মানব সমাজের সম্বন্ধে কোনো কিছু তিনি করার চিন্তা করবেন। কারণ যা বিশৃঙ্খল পরিস্থিতি চারিদিকে সৃষ্টি হয়েছে, আমরা জানি যুগে যুগে ভগবান বা আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী প্রত্যেকটা যুগে যখনই নাকি সমাজ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়, নির্মমতা চারিদিকে ভরে যায় এবং ধর্মের উপর অধর্মের জয় হয়, তখনই কিন্তু ভগবান বিভিন্ন রকম রূপে তিনি জন্ম নেন। ঠিক আছে, তাহলে সেই ধারণাটাকে সামনে রেখেই কিন্তু দ্য সেকেন্ড কামিং কবিতাটি তিনি উইলিয়াম বাটলার ইয়েটস লিখেছেন। দেখো, এখানে আমরা অনেকগুলো মাইথোলজিকে একসাথে করে কিন্তু আমরা বলতে পারি। এই কবিতাটি লেখা খ্রিস্টীয় ধর্মের উপরেই বেস করেই, যে যীশুখ্রিস্ট আগে যখন জন্মেছিলেন তখন তিনি যেরকম ছিলেন, এখন তিনি যখন আবার জন্ম নেবেন তিনি কীভাবে জন্ম নেবেন, ঠিক একইভাবে দেখো এখানে বলা হয়েছে যীশুখ্রিস্টের যে জন্মটা, সেই যীশুখ্রিস্টের রূপটা এখানে কেমন? বলা হয়েছে যে রূপে যীশুখ্রিস্ট এখানে জন্ম নিচ্ছে সেটা হলো, দেহটা হলো একটি সিংহের মতন এবং মাথাটা হলো মানুষের মতন। দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের হিন্দু মাইথোলজিতে আমরা কিন্তু আছে। আমাদের পৌরাণিক ঘটনা অনুযায়ী ঈশ্বর যে নারায়ণের যে নবম অবতার, ঠিক আছে, সেই নবমতার রূপে তিনি যখন জন্ম নেন, হিরণ্যকশ্যপকে তিনি যখন নাকি সংহার করেন, তার পেট চিরে তাকে যখন বধ করেন, সেই যে একটা দৃশ্য আমরা দেখেছিলাম, যে একটা দেহটা হলো মানুষের মতন এবং মুখটা হলো সিংহের মতন, সেই যে নরসিংহ রূপ, সেই রকমই কিন্তু এখানে আরেকটা ব্যাপারে কিন্তু ঘটতে চলেছে। সেকেন্ড কামিং বলতে রাইটার এখানে সেই প্রথম বিশ্বযুদ্ধ চলার পরে এই কবিতাটি লিখে তিনি সেই জিনিসটারই একটা আশার বাহক হিসেবে তিনি আমাদের সামনে তিনি উপস্থাপিত করেছেন, যে যতই চারিদিকে অন্ধকার হোক না কেন, এক সময় দিনের আলো ফুটবেই,
ধর্মের উপরে অধর্মের নয়, অধর্মের উপরে কিন্তু ধর্মের জয় হবে। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। কারণ কবিতাটির মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত মানে আছে। তোমরা ভালো করে জিনিসগুলো আমরা যেগুলো বলবো প্রত্যেকটা কবিতার বিভিন্ন রকম জায়গার ওয়ার্ডগুলোকে তোমরা ভালো করে লিখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন রকম এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু আসতে চলেছে। তাহলে চলো এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে ভালো করে বুঝে নিই। প্রথমে কি বলেছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জার। টার্নিং অ্যান্ড টার্নিং মানে দেখো উনি বলছেন, কবি বলছেন যে চারিদিকে একটা সমানে কি সে কোনো একটা জিনিস ঘুরপাক খাচ্ছে বলয়ের মতন। দেখো যখন নাকি আমরা জানি যখন টর্নেডো হয়, বিদেশে যখন টর্নেডো সেটা কীরকম ফানেলের মতো দেখতে হয়। সেটা কি হয়, সেই টর্নেডো ঝড়টা যত সময় যায় সেটা নিজের শক্তি বৃদ্ধি করে এবং সেটা আস্তে করে বিস্তৃত হয়। ওরকম করে বলছে চারিদিকে অধর্মে বিশৃঙ্খলাতে ভরে গেছে এবং চারিদিকে সমানে এরকম নৈরাজ্যতা অরাজকতা চারিদিকে সমানে ঘুরপাক খাচ্ছে এবং সেটা বলয়ের সৃষ্টি করেছে। তারপরে কি হচ্ছে? দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন বলতে বাজ পাখির কথা বলা হয়েছে এবং ফ্যালকনার বলতে বাজ পাখির যে মালিক তার কথা বলা হয়েছে। মানে কি বলছে? বলছে এখন কিন্তু সেই বাজ পাখি নিজের মালিকের কথা শুনছে না। আমরা জানি বাজ পাখি খুব একটা, যে পাখি নিজের মালিকের কথা খুব ভালো করে সে শোনে, কিন্তু এমন নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই মালিকের কথা সে কিন্তু বাজ পাখি শুনছে না। এখানে ফ্যালকন বলতে কিন্তু হিউম্যান বিংস আমাদের কথা বলা হয়েছে, আর ফ্যালকনার বলতে কিন্তু অলমাইটি গডের বা অলমাইটি গড বা ঈশ্বর বা ভগবানের কথা বলা হয়েছে। কবি বলছেন চারিদিকে এমন অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ঈশ্বরের কথা আমরা মানবরা কিন্তু আর কিন্তু শুনছি না। তারপরে দেখো বলছে থিংস ফল অ্যাপার্ট। ফল অ্যাপার্ট মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে চারিদিকে রক্ত, চারিদিকে ছন্ন ছাড়া পরিস্থিতি, সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই কবি এখানে বলেছেন চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কোনো কিছু কোনো ঠিক নেই। দ্য সেন্টার ক্যানট হোল্ড। সেন্টার বলতে এখানে সেই ভগবানের কথাই বলেছেন। বলছে আমরা যে মানুষ, আমাদের মানুষের মধ্যে যে ভগবান আছে, আমাদের মানুষের মধ্যে যে মানবতা আছে, সেই মানবতা কিন্তু মানুষকে আর ধরে রাখতে পারছে না। ভগবান মানুষকে ধরে রাখতে পারছে না। আমরা ভগবানের কথা মনে করছি না, আমরা তার লাগাম থেকে বেরিয়ে চলে গেছি। মিয়ার অ্যানার্কি। অ্যানার্কি বলতে অরাজকতা, মিয়ার বলতে শুধুমাত্র। বলছে শুধুমাত্র অরাজকতা। ইজ লুজড মানে স্প্রেড আউট। এখানে লুজড বলতে স্প্রেড আউট বলতে চারিদিকে শুধুমাত্র অরাজকতা চারিদিকে ভরে গেছে। আপন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে চারিদিকে, গোটা পৃথিবীর চারিদিকে শুধু অরাজকতা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড মানে ব্লাড ডিমড, ডিমড মানে ঝাপসা হওয়া, কিন্তু এখানে বলছে ব্লাড ডিমড মানে রক্তের স্রোত। টাইড মানে আমরা জানি জোয়ারের কথা বলা হয়, মানে চারিদিকে রক্তের জোয়ার বইছে। ইজ লুজড মানে রক্তের জোয়ার চারিদিকে আলগা হয়ে পড়েছে। মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যেটা নাকি আমি বললাম, চারিদিকে মানুষকে মারছে, কোনো কিছু ঠিকঠাক করে থাকছে না, যা কিছু চারিদিকে লুটপাট চলছে, এই যে চারিদিকে অরাজকতা, সেটা কথাই বলতে কবি এখানে বলেছেন দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, চারিদিকে রক্তের স্রোত বয়ে চলেছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড মানে চারিদিকে যেটা হচ্ছে কি, ইনোসেন্স মানে সারল্য, ইজ ড্রাউন্ড মানে ডুবে যাওয়া, মানে সারল্যতা বা সত্য যেটা নাকি আছে সেই সত্যটা চারিদিকে ডুবে যাচ্ছে। সত্য বলতে কোনো কিছু নেই, ধর্ম বলে কোনো কিছু নেই, মানুষের ধর্মের উপরে অধর্মের জয় হচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। কনভিকশন বলতে আত্মবিশ্বাস, কনফিডেন্স, দৃঢ়তা। বলছে সমাজের মধ্যে যারা নাকি ভালো শ্রেণী যারা মানুষ আছে তারা নিজেদের কনফিডেন্স তারা হারিয়েছে। তারা ভাবছে ধুর এগুলো করে কি হবে, এগুলো করে কোনো লাভ নেই। দেখো এই যে কবিতাটা যেটা লেখা হচ্ছে সেটা এখনও খুব প্রাসঙ্গিক। এখনও তোমরা চারিদিকে দেখো এরকম চারিদিকে অরাজকতা নৈরাজ্যতা ভুলে গেছে এবং যারা নাকি সমাজে ভালো শ্রেণী মানুষ তারা যদি আগিয়ে না আসে তাহলে সমাজের উন্নতি হবে কি করে। কিন্তু এখন ভালো শ্রেণীর মানুষরা চুপ করে বসে থাকে, তারা কোনো মন্তব্য করে না, তারা ভাবে দূর আমাদের তো চলেই যাচ্ছে জীবন, অসুবিধার কী আছে। সুতরাং সেই জিনিসটার কথাই রাইটার এখানে বলেছেন দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। যারা নাকি ভালো সমাজের মধ্যে তারা নিজেদের কনফিডেন্স হারিয়েছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট অন্যদিকে যারা খারাপ শ্রেণীর মানুষ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি,
প্যাশনেট ইন্টেন্সিটি মানে উৎসাহী তীব্রতা, প্যাশনেট মানে উৎসাহী, ইন্টেন্সিটি মানে তীব্রতা। বলছে ভালো শ্রেণীর মানুষ যখন নাকি নিজেদের আত্মবিশ্বাস হারিয়েছে, সেইখানে যারা নাকি খারাপ বা একদম নিম্ন কোয়ালিটির যারা নাকি মানুষ, তারা প্রচণ্ড উৎসাহী তীব্রতার সাথে সমাজকে তারা নিজেদের নিয়ন্ত্রণে তারা নিয়ে আসছে। এরকম একটা পরিস্থিতি আমরা প্রথম প্যারার মধ্যে আমরা পড়লাম, যেই পরিস্থিতির দ্বারা কবি একটা ব্যাকগ্রাউন্ড তিনি সৃষ্টি করলেন যে কেন সেকেন্ড কামিং হবে, আবার কেন যীশুখ্রিস্ট আবার তিনি দেখা দেবেন, এই পরিস্থিতির কথা তিনি এখানে প্রথম প্যারার মধ্যে তিনি রাইটার আমাদের বলেছেন। দেখো এবার সেকেন্ড প্যারাটা শুরু হচ্ছে, তোমরা ভালো করে খেয়াল করো। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। অ্যাট হ্যান্ড বলতে খুব কাছে বা একদম সন্নিকটে। রিভিলেশন বলতে উদ্ঘাটন। কবি বলেছেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিওরলি আমি একদম নিশ্চিত যে কোনো একটি উদ্ঘাটন কিন্তু একদম খুব সন্নিকটে, খুব কাছে চলে এসছে কোনো একটি উদ্ঘাটন। সেটা কি? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আবার দেখো তিনি বলেছেন সত্যিকারেই দ্বিতীয় জন্ম কিন্তু আবার কিন্তু হতে চলেছে এবং সেটা খুব কাছে, বেশি আর দেরি নেই। দ্য সেকেন্ড কামিং, যখন নাকি দেখো সেকেন্ড কামিং বলার পরে দেখো একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, মানে রাইটার বলছেন দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় জন্ম। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যখনই নাকি, হার্ডলি বলতে এখানে যেই না, যখনই নাকি আমি এই সেকেন্ড কামিং কথাটা আমি বললাম, বা রাইটার বলছেন যখনই নাকি এই কথাটা আমার মুখে আসলো, when a vast image out of spiritus mundi, spiritus mundi একটা ল্যাটিন ওয়ার্ড, এই কথাটা এটার মানে হলো বিশ্ব আত্মা বা ঈশ্বরের কথা এখানে বলা হয়েছে। মানে ভাস্ট ইমেজ, বিশাল বড় একটা ছবি আমার সামনে, ঈশ্বরের বিশাল বড় একটা ছবি আমার সামনে যখন ভেসে উঠল। কখন? যখন নাকি রাইটার বলছেন যে যখনই নাকি আমি সেকেন্ড কামিং, দ্বিতীয় জন্ম ঈশ্বরের কথা আমি বললাম, তখনই আমার চোখের সামনে ভাস্ট ইমেজ, বিশাল বড় একটা ছবি আমার সামনে ভেসে উঠল। সেটা কার? ঈশ্বরের। ট্রাভেলস মাই সাইট, সেই ইমেজটা আমার চোখকে মনে হচ্ছে একদম ধোঁয়াশা করে দিচ্ছে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। সামহায়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোনো একটি জায়গায় মরুভূমির বালুর থেকে এ শেপ উইথ লায়ন বডি, একটা সিংহের আকারের একটা দেহ, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং মানুষের মাথা নিয়ে একটা ক্রিয়েচার বা একটা প্রাণী, সেটা কথা বলা আছে। দেখো ডেজার্ট বা সমুদ্র, ডেজার্ট বা মরুভূমির মধ্যে, বালির মধ্যে সেই দেহটা সিংহের মতন এবং মাথাটা মানুষের মতন, এটা কিন্তু যখনই আমি পড়লাম তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোন জিনিসটা আমরা ভালো করে মনে পড়ছে? দেখো তোমরা ভালো করে খেয়াল করো যে মরুভূমির মধ্যে আমরা কিন্তু জানি মিশরের যে পিরামিড, সেই মিশর পিরামিডের মধ্যে কিন্তু ভালো করে তোমরা খেয়াল করো, সেখানের মধ্যেও কিন্তু দেখো বড় বড় যে পিরামিডগুলো বানানো আছে, সেগুলো দেখো মুখটা দেখো একদম মানুষের মতন এবং দেহটা পুরোপুরি সিংহের মতন। ঠিক ওইরকম করেই এইখানে কোনো একটা জীবের আবার কিন্তু আবির্ভাব হতে চলেছে। এবং সেই জীবটা কীরকম? এ গেজ ব্ল্যাঙ্ক, বলছে গেজ মানে তাকানো, ব্ল্যাঙ্ক বলতে শূন্য। বলছে সেই জীবটার যে চোখ, সেই চোখটা বা সেই ক্রিয়েচারের যে চোখটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না সেই চোখটা কীরকম। অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, কিন্তু কই বুঝতে পারছেন সেই জীবটির চোখটির দ্বারা বোঝা যাচ্ছে যে সেটা কিন্তু, সেই জীবটি কিন্তু পিটিলেস, নির্দয়, নির্মম। কেমন? সূর্যের মতন। দেখো সূর্যর থেকে আমরা আলো পাই, সব কিছু পাই, কিন্তু সূর্যর কিন্তু একটা ফেরোসাসনেস দিক আছে, সূর্যের দিকে তুমি কিন্তু তাকিয়ে থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে বলছে সূর্যের মতন নির্দয়, নির্মম সেই জীবটি, তার তাকানোটি ঠিক ওরকমই। ইজ মুভিং ইটস স্লো থাইজ, থাইজ বলতে এখানে লেগ বা পায়ের কথা তোমরা বলতে পারো, থাইজ বলতে এখানে উড়ু, কিন্তু থাইজ বলতে এখানে লেগের কথাই বলতে পারো। সেই যে পশুরূপী সেই যে ক্রিয়েচারটি, সেটি আস্তে আস্তে মুভ করছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেট ডেজার্ট বার্ডস, বলছে দেখো রিল বলতে এখানে ঘুরপাক খাচ্ছে, শ্যাডোজ মানে ছায়ার মতন কারা ঘুরপাক খাচ্ছে? অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইন্ডিগন্যান্ট মানে ক্ষুব্ধ বা রেগে যাওয়া, ডেজার্ট বার্ডস মরুভূমির পাখিরা এই সময় এই একটা ক্রিয়েচার যখন উঠে আসছে তার চারপাশ দিক দিয়ে সমানে ঘুরপাক খাচ্ছে। দেখো এটা এই কথাটা বলতে গিয়ে কী বলা হয়েছে? যখনই নাকি ভালো কেউ উঠে দাঁড়ায়
সমস্ত খারাপের মধ্যে যখন ভালোকে উঠে দাঁড়ায়, তখন খারাপটা কিন্তু তাকে দমানোর জন্য তার চারপাশ দিক দিয়ে ঘোরপাক করতে থাকে এবং তাকে কি করে চেষ্টা করে, কারণ ভালো যখন উঠে দাঁড়াবে তখন খারাপ আর থাকতে পারবে না। সেই কারণের জন্য এখানে রাইটার বলেছেন সেই যে সিংহের দেহ নিয়ে এবং মানুষের মাথা নিয়ে একটা যে ক্রিয়েচার, সেটা যে উঠে আসছে সমাজকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য, সেই যখন উঠে দাঁড়াবে তখনই যারা নাকি খারাপ, যারা নাকি সমাজে যারা নাকি খারাপ শ্রেণী যারা নাকি আছে, তারা ডেজার্ট বার্ডস, পাখিদের মতন করে, ক্ষুব্ধ পাখিদের মতন করে কিন্তু তার চারপাশ দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাতে করে তাকে তারা মেরে ফেলতে পারে, তাকে তারা শেষ করে ফেলতে পারে। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন, আবার করে কি সেই অন্ধকার ফিরে আসবে? বাট নাও আই নো, কিন্তু রাইটার বলছেন কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, 20 centuries মানে 2000 বছরের অফ স্টোনি স্লিপ, স্টোনি বলতে এখানে সাউন্ড, মানে ভালো করে ঘুমানোর কথা বলছে, মানে বলছে যীশুখ্রিস্ট যখন নাকি লাস্টবার এসেছিলেন তারপরে 2000 বছর কেটে গেছে, মানে বলছে 2000 বছর ধরে যীশুখ্রিস্ট কিন্তু বা আমাদের ভগবান তিনি কিন্তু ভালোভাবে তিনি কিন্তু ঘুমোচ্ছিলেন, কিন্তু চারিদিকে অরাজকতা দেখে, নৈরাজ্যের পরিস্থিতি দেখে তিনি আবার করে তিনি কিন্তু জন্ম নিচ্ছেন। ওয়ার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্যাডেল, তার মানে কি ভেক্সড মানে বিরক্ত হওয়া, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, মানে তিনি যখন নাকি ভগবান যখন নাকি ঘুমিয়েছিলেন তখন আমাদের পৃথিবীর নৈরাজ্যতা, আমাদের পৃথিবীর বিশৃঙ্খলতা ভগবানের দুঃস্বপ্নের মতন করে তার কাছে এসে তার ঘুমকে ভাঙিয়ে দিয়েছে এবং তাকে বিরক্ত করেছে। এবং বাই রকিং ক্র্যাডেল, রকিং ক্র্যাডেল মানে দুলতে থাকা দোলনা, সেই দুলতে থাকা দোলনার মধ্যে হয়তো ভগবান ঘুমিয়েছিলেন। এগুলো খুবই পুরোপুরি ইমাজিনেটিভ ওয়েতেই তিনি বলছেন যে তিনি মনে কোনো দুলতে থাকা দোলনাতে তিনি ঘুমিয়েছিলেন ভগবান, কিন্তু আমাদের পৃথিবীর নৈরাজ্যতা দুঃস্বপ্নের মতন করে তাকে কিন্তু জাগিয়ে দিয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, কিন্তু সেই কি ভয়ানক জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সেই জন্তু কিন্তু উঠে এসেছে। স্লাউচেস টুয়ার্ডস, সাউচেস মানে যুবথুবুভাবে কষ্ট করে, স্লাউচেস টুয়ার্ডস বেথেলেম টু বি বর্ন, সেই জন্তুটি আবার বেথেলেমের দিকে যাচ্ছে, সেটিকে আবার জন্ম নেওয়ার জন্য। আমরা জানি বেথেলেম আমরা জানি এই বেথেলেম এই শহরেই কিন্তু যীশুখ্রিস্ট জন্ম হয়েছিল, সুতরাং সেটাকে ইঙ্গিত করার জন্যই রাইটার বলছেন সেই বেথেলেমের দিকেই কিন্তু এই পশুটি চলেছে। কিন্তু এই পশুটির মধ্যে কিন্তু আগের যিশুর থেকে কিন্তু এটা একদম আলাদা, এটা অনেক নির্দয় নির্মম, ঠিক আছে। সুতরাং এইভাবেই হয়তো ভগবান আমাদেরকে আবার অধর্মের থেকে ধর্মের পথে নিয়ে যাবেন এবং বেথেলেমে হয়তো আবার করে যীশুখ্রিস্ট জন্ম নিতে চলেছেন, ঠিক আছে। তাহলে আমরা কবিতাটি খুব সুন্দর করে বুঝতে পারলাম। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে অবশ্যই তোমরা লিখবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা কবিতাটি ভালো করে ফলো করো এবং চর্চা করতে থাকো দ্য সেকেন্ড কামিং, যেটা উইলিয়াম বাটলার্সের লেখা, ঠিক আছে। আমাদের দেখা হবে কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, গুড বাই।